নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি স্মৃতির খোঁজে। এই অনুষ্ঠানটা ধীরে ধীরে বেশ জনপ্রিয়তা পেয়েছে, তার কারণ এই অনুষ্ঠানটার সঙ্গে আমরা যারা মধ্য বয়সে পৌঁছেছি কিংবা যারা মোটামুটি 30-32 থেকে 30-32-এ পৌঁছেছেন, প্রত্যেকেই বেশ নিজেদের স্মৃতিটাকে রিলেট করতে পারেন। এবং আমাদের উপরে যারা রয়েছেন 60, 70, 80, তারা তো ভীষণভাবে নস্টালজিক হয়ে পড়েন এই অনুষ্ঠানটাতে। তো আমি এর ফিডব্যাক পেয়েছি, খুব সামনাসামনি ফিডব্যাক পেয়েছি যে এই অনুষ্ঠানটা তোমরা বন্ধ করো না, এই অনুষ্ঠানটা যেন চলতে থাকে স্মৃতির খোঁজে, এবং আমরা অনুষ্ঠানটা পেতে চাই। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। একটা অনুষ্ঠান এত ছোট্ট সময়ের মতো যে এতটা জনপ্রিয়তা পেতে পারে, এই ভালোবাসাটুকু আপনাদের তরফ থেকে। আমরা তো আমাদের চেষ্টাটা করি মাত্র। তো আজকে আমি যে বিষয়টা ধরার চেষ্টা করব সেটা হচ্ছে, আমাকে আমাদের দাদা বললেন তুমি উত্তম কুমার নিয়ে বলতে পারো। হ্যাঁ, উত্তম কুমারকে নিয়ে বলা যায়। তো উত্তম কুমারের যেহেতু 24শে জুলাই মৃত্যুদিন হয়ে গিয়েছে, 24 তারিখ শুক্রবার ছিল, নিশ্চয়ই আমার যারা সহযোগী অনুষ্ঠানটা করেছেন, আমি জানি না কে করেছিল সেদিন, নিশ্চয়ই উত্তম কুমার নিয়ে আলোচনা করেছিল। পরবর্তী তার জন্মদিনের দিন নয় তোলা থাকুক, আজকে আমি স্কুলের স্মৃতি, স্কুল লাইফ, যারা আমরা স্কুলে পড়েছি, সে গ্রামের স্কুলই হোক শহরের স্কুলই হোক, প্রত্যেকের একটা স্কুল লাইফের কিছু মেমোরেবল মেমোরি থাকবে। আমি মেমোরেবল শব্দটাকে ব্যবহার করলাম, অর্থাৎ মনে রাখার মতো স্মৃতি। কেউ দুষ্টুমির স্মৃতি মনে রেখেছেন, কেউ ভালো রেজাল্টের স্মৃতি মনে রেখেছেন। আপনারা আপনাদের স্কুলের স্মৃতি, স্কুল লাইফের স্মৃতি, মেমোরি আমাদের সঙ্গে আজকে শেয়ার করুন। হতে পারে এমন কোনো দুষ্টুমি করেছিলেন যেটা আজকে আপনি রিভিল করবেন। আপনার বন্ধুরা হয়তো কেউ শুনবেন, কেউ শুনবেন না, অনেকের হয়তো বন্ধুরা অনেকে চলেও গেছেন। তো আসুন আজকে আমরা আমাদের স্কুলের স্মৃতি আপনাদের সামনে একে অপরের সামনে তুলে ধরি। আমারও স্মৃতি আছে, স্কুলের দুষ্টুমির স্মৃতি আমার প্রচুর আছে, ঠিক সেরকমই আপনাদেরও স্কুলের স্মৃতি আমি শুনতে চাই। আমি তো একা নই, আমার সাথে অসংখ্য মানুষ শুনবেন আপনাদের স্কুলের স্মৃতি। দেরি না করে চটপট ফোন করুন। এই স্মৃতিতে খুব একটা হাতড়াতে হচ্ছে না যে কী বলি, প্রচুর স্মৃতি মাথার মধ্যে চলে আসছে। তাই আপনারা চটপট ফোন করুন 6292242337, 6292242338 এই নাম্বারে। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনার মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে যাবেন, ইউটিউব অ্যাপে গিয়ে অ্যাপটাতে যখনই ক্লিক করবেন সার্চ অপশান আসবে, CTVN টাইপ করবেন, আমাদের চ্যানেলটা উইথ ব্লু লোগো আপনাদের সামনে চলে আসবে। লোগোতে ক্লিক করলে আপনি আমাদের চ্যানেলের প্রোগ্রাম সব দেখতে পাবেন, যাতে করে আপনার কাছে প্রপার ইনফরমেশন পৌঁছায় যে হ্যাঁ CTVN এই প্রোগ্রামটা এখন আপলোড হয়েছে ইউটিউব পেজে। তার জন্য আপনাকে কী করতে হবে, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে। যখনই সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন, পাশে একটা ঘন্টা নড়লো, ওই ঘন্টাতে ক্লিক করবেন, ওখানে অনেকগুলো অপশান আসবে, আপনি অল অপশানটাতে ক্লিক করে দেবেন, তাহলেই আমরা থেকে যাব আপনাদের কাছে। এটা হচ্ছে আবেদন আপনাদের কাছে ভালোবাসা পাওয়ার, আর প্রচুর ভালোবাসা আপনারা দিয়েছেন। তো এবারে আপনারা ফোন করুন 6292242337, 6292242338, এই নাম্বার আপনাদের নাম্বার, আপনারা আমাদের সাথে সংযুক্ত হবেন, এর জন্যই এই নাম্বারটা কিন্তু আমাদের দেওয়া। এবারে আসি স্কুল লাইফের অভিজ্ঞতা। আমার স্কুল লাইফের অভিজ্ঞতা রয়েছে। আমি একটি ব্রাহ্ম স্কুলে পড়তাম, এবং সেই ব্রাহ্ম স্কুলটি সোম থেকে শুক্র সপ্তাহের 5 দিন, শনি রবি আমাদের ছুটি থাকতো। আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে প্রেয়ার হতো, যেহেতু ব্রাহ্ম স্কুল সেহেতু রবীন্দ্রনাথের ব্রহ্মসঙ্গীত আমাদের কিন্তু প্রেয়ার হতো। সোম থেকে শুক্র 5 দিনের 5টি গান, তার সঙ্গে সোমবার এবং শুক্রবার দিন থাকতো হচ্ছে আপনাদের রাষ্ট্রীয় গীত। তো এই হচ্ছে আমার স্কুলের শুরুয়াতটা বললাম, বলবো গল্প গ্যাপে গ্যাপে। নমস্কার, কে রয়েছেন? আমি কিচ্ছু শুনতে পাবো না কিন্তু। হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি লক্ষ্মী দেবনাথ হাবড়া থেকে বলছি। আচ্ছা বলুন, আপনি না টিভির ভলিউম মিউট করুন, তাহলে লক্ষ্মী ভালোভাবে কথা শুনতে পারবো, কথা বলতেও পারবো। হ্যাঁ হ্যাঁ, টেলিভিশনের ভলিউমটা মিউট করে আপনি শুধু টেলিফোনে কথা বলুন, কথা শুনুন। হ্যাঁ মিউট করেছি। এবারে বলুন।
স্কুলে আমার একটা দুষ্টুমির কথা বলছি। তখন আমি ক্লাস 3-তে পড়ি। এবার টিফিনের পরে ভূগোল পিরিয়ড ছিল, হেডমাস্টার বসের ক্লাস। এবার টিফিনে আমরা প্রত্যেকটা খেলাধুলো করতাম, তো টিফিন খাওয়ার থেকে বেশি খেলাধুলোই করতাম। এবার খেলাধুলো করে ক্লাসে গিয়ে বসেছি, আর না পড়ার মন বসছিল না, একটুও ভালো লাগছিল না। উনি বুঝিয়েই যাচ্ছিলেন। প্রথমে বললেন কি ম্যাথ পড়াবেন, ম্যাথ পয়েন্টিং এর খাতা নিয়ে বসেছি, চটি খাতা। তা ম্যাথ পয়েন্টিং করাবেন না, পড়া বোঝাচ্ছেন। এবার না ভালো লাগছিল না শুনতে। আমি করেছি কি ওই চটি খাতাটা গোল করে পেঁচিয়ে আমার পাশে বান্ধবীকে কু করেছি। আর ফার্স্ট বেঞ্চেই বসা। এইবার তারপর হেড স্যার আমাকে ডেকে কানটা ধরে, তখন বাক্স নিয়ে স্কুলে যেতাম, তো বাক্স, টিনের বাক্সটা ধরে একদম ক্লাসের বাইরে ছুঁড়ে ফেলে দিলেন। আমার যাও বাড়ি যাও। আমি ক্লাসের বাইরে গিয়ে বেশ দিব্যি বাক্সটা বই ঠই গুছিয়ে নিয়ে বাড়ি চলে গেছি। মা বললো স্কুল তো ছুটি হয়নি, তুই বাড়ি আসলি কেন? বলেছি। তারপর তো মা মাথা পিটিয়েছে। বললেন, মা পিটুনি দিলেন? হ্যাঁ হ্যাঁ। তারপরে মা যতক্ষণ স্কুলে ততক্ষণই উঠোনে দাঁড় করিয়ে রাখলেন, যে ততক্ষণ তুই দাঁড়িয়ে থাকবি, বাইরের ঘরে ঢুকবি না। তারপরে পরে ঢুকতে দিয়েছে ঘরে। এই হচ্ছে দুষ্টুমি। ক্লাস 3-তে পড়ি তখন আমি। হ্যাঁ, এই করে খুব মনে পড়ে এটা, বলে হাসি পায়, খারাপও লাগে। পড়ায় মন বসছিল না, তার জন্য মা। খারাপ লাগবে কেন? দুষ্টুমি করেছেন, দুষ্টুমি গুলো তো আমাদের স্মৃতি। খারাপ লাগার কোনো ব্যাপার নেই। সঙ্গে থাকুন। ধন্যবাদ। আমার কিন্তু দুষ্টুমির কথা খারাপ খুব একটা লাগে না, একটা দুটো ছাড়া। তো অবশ্যই আমি পরের বন্ধুর জন্য অপেক্ষা করব। আমার পরের কে আসছেন তার স্কুলের স্মৃতি বলবেন। আমি না ভুলে গেলাম, আমি বলেছিলাম শাস্তি নিয়ে কথা বলবো এবারে। ঠিক আছে, ওটা পরের দিনের জন্য তোলা থাকলো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, গুড আফটারনুন দিদি। হ্যাঁ বিপদ ভঞ্জন দা বলুন। হ্যাঁ, আমি ভালো টপিক বলেছি, স্কুলের স্মৃতি। আমার স্কুল তো নবোদয় ছিল। নবোদয় স্কুলটা ভালোই ছিল। আর তারপরে স্কুল খেলা মাঠও ছিল, আমরা খেলতাম টিফিনের সময়। তারপর পড়াশোনা ভালোই করতাম। হ্যাঁ, তারপর পড়াশোনা ভালো করতাম। স্কুল শিক্ষকরা খুব ভালো লাগতেন। একটার সময় দুষ্টুমো করলে তো সে শাস্তি দিবেই। একদিন প্রার্থনা সঙ্গীত একটু দেরি হয়েছিল বলে আমাকে বলেছে একটু দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, তারপরে ক্লাসে ঢুকবে। দাঁড়িয়েছিলাম, তাই ক্লাসে ঢুকেছি। তারপরে পড়াশোনা ঘরে আমরা পড়াশোনা ঠিক করি, ঠিক মতো পড়াশোনা করে যাই। স্কুলে টাস্ক দেয়, সেটা আমরা ঠিক মতো করেছি। হ্যাঁ, কোনো লেখাপড়ার কোনো অসুবিধা হয়নি, মানে মার খাইনি। ওই দুষ্টুমি করেছি, দুষ্টুমি করার জন্য সেই জন্য মার খেয়েছি আরেকবার। যাও ওখানে ক্লাস 8 থেকে আমি পড়েছি। 8 থেকে ধন্যবাদ বিপদ ভঞ্জন দা। বিষয়টা হচ্ছে যে আমার প্রশ্ন, মানে আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে স্মৃতি। আপনার টোটাল স্কুল লাইফটা তো আমার স্মৃতির মধ্যে আসবে না। আজকে কোনো মেমোরেবল কিছু, যেমন এই যে লক্ষ্মীদি বলেন কারুর কানে পেপার রোল করে কু দিয়েছিলেন, মাস্টারমশাই স্কুল থেকে বার করে দিয়েছেন, মাও বাড়িতে ঢুকতে দেননি, সারা যতক্ষণ স্কুল টাইম বাইরে বার করে রেখেছেন। এইরকম কোনো স্মৃতি হলে ব্যাপারটা খুব সুন্দর হয়। কেননা স্কুলের তো মানে আমি স্কুলে ক্লাস নার্সারি থেকে ক্লাস 12 অবধি পড়েছি, তার তো প্রচুর স্মৃতি রয়েছে, প্রচুর ব্যাখ্যা রয়েছে, প্রচুর গল্প রয়েছে। সব তো একটা এপিসোডে সম্ভব নয়, তাই নয় কি? তো যাই হোক, আজকে যে আলোচনাটা আমি করছি আমাদের স্কুলের স্মৃতি, সেটা সুখের হতে পারে, দুঃখের হতে পারে, কিন্তু স্মৃতির খোঁজে। এই স্মৃতির খোঁজ নিয়েই আমাদের আজকে এগিয়ে যাওয়া, স্কুলের স্মৃতির খোঁজ নিয়ে এগিয়ে যাওয়া। তো যেটা বলছিলাম যে স্কুলে প্রেয়ার হতো, আমাদের প্রেয়ারে এই 2 দিন রাষ্ট্রীয় গীত হতো, সোমবার আর মানে জনগণমন অধির, সোমবার আর শুক্রবার, আর সোম থেকে শুক্র 5 দিনের 5টা গান হতো। কিন্তু প্রত্যেক দিনই আমাদের বলতে হতো আসতো মা সদ্গামায়া তামাসো মা জ্যোতির্গামা মৃতোর মা অমৃতাগামায়া। এটা আমাদের বলতে হতো। প্রথম মানে বুঝলাম না, পরের দিকে তো মানে বুঝেছিলাম। কিন্তু এবারে এই প্রেয়ারের কথা কেন বললাম, আমি বরাবরই লম্বা, রোগা ছিলাম, খুবই লম্বা ছিলাম। আর আমাকে সব মানে ওই দিক থেকে দাঁড়ালে সবাই দেখতে পেত, মানে টিচাররা সবাই দেখতে পেতেন। আমাদের স্কুলের সিস্টেম ছিল প্রেয়ার যখন হবে সমস্ত ক্লাসের মেয়েরা মাঠে দাঁড়াবে,
তাদেরই মধ্যে একজন লিড করবে সামনে দাঁড়িয়ে টিচারদের পাশে, এবং টিচাররা সবাই দাঁড়াবেন। টিচাররা সিঁড়ির উপরে দাঁড়াতেন, আমরা মাঠের মধ্যে দাঁড়াতাম। তো আমি যথারীতি প্রচণ্ড মানে গরমের মধ্যে ওই মাঠে দাঁড়িয়ে প্রেয়ার করতে হতো। তখন যখন খুব রোদ্দুর উঠতো তখন ভেতরের মধ্যে নেওয়া হতো, মানে ছায়ার মধ্যে নেওয়া হতো সিঁড়ির কোণে। তো এবার এই প্রেয়ার লাইনে দাঁড়িয়ে আমার উস্কুসানি কমতো না, কারণ আমার মানে স্কুলে যাওয়ার পর থেকেই আমার দুষ্টুমিটা শুরু হয়ে যেত। আমি এত উসকুস করতাম, আমাদের মূলত ক্লাস 9-10-এ গিয়ে সামনের সারিতে নিয়ে যাওয়া হতো, মানে যে লিড করবে 9-10-এর মেয়েরাই করতো। কিন্তু আমি ক্লাস 6 থেকে এত লম্বা ছিলাম এবং এতটা দুরন্তপানা করতাম যে আমাদের যিনি টিচার ছিলেন, বিশেষ করে কল্যাণীদি, রেবাদি, রুমাদি, ওরা বলেছিলেন যে একে পিছনে দাঁড় করালে মুশকিল আছে, এমন কিছু করবে যে আমাদের গান গাওয়ার কনসেন্ট্রেশনে নষ্ট হয়ে যাবে। তাই আমাকে সামনে একদম, রেবাদি ভীষণ রাগী দিদিমণি ছিলেন, তার সামনে আমাকে দাঁড় করাতেন। আমার যে সেটা কী শাস্তি হতো, আমার প্রেয়ারের কথা শুনলেই ভয় লাগতে শুরু করতো। কারণ প্রথম কথা, ড্রেসটা পারফেক্ট হতে হবে, প্রত্যেকটা স্কার্টের প্রত্যেকটা প্লিটস ঠিক থাকতে হবে, জুতো মোজা পরিষ্কার থাকতে হবে, মাথার চুলটা ঠিক মতো বাঁধতে হবে, মানে হাতের নখ পরিষ্কার থাকতে হবে, মানে এই সবগুলো এত মেনটেন করতে হতো। তারপরে তো আমাকে আমার দুষ্টুমির চোটে আমাকে মনিটর করে দেওয়া হতো, ক্লাসের মনিটর হয়ে যেতাম, যার ফলে আর দুষ্টুমিটা আমি করতে পারতাম না। তো এরকম প্রচুর স্মৃতি রয়েছে, কিন্তু সবথেকে যেটা স্মৃতি রয়েছে সেটা টিফিন চুরি করে খাওয়া। আমি টিফিন চুরি করে খেতাম, নিজের টিফিনটা খেয়ে নিতাম, টিফিন চুরি করে খেতাম। আমি একা নই, আমাদের একটা গ্রুপ ছিল, আমরা 4-5 জনের একটা গ্রুপ এরকম করে বেড়াতাম। তো সেই গ্রুপের কারোর কোনো খোঁজ এখন নেই, কিন্তু সবাই কোথায় কোথায় চলে গেছি, কিন্তু এই স্মৃতিগুলো আমাদের কাছে রয়ে গেছে। আপনারা ফোন করুন 6292242337, 6292242338। প্রচুর স্মৃতি নিশ্চয়ই আপনাদের রয়েছে। প্রিয় বন্ধু হয়তো এখন কালের স্রোতে হারিয়ে গেছে, সেই বন্ধু কোথায় রয়েছে। যেমন আমরা 3 মূর্তি ছিলাম স্কুলের শেষের দিকে, সেই 3 মূর্তির মধ্যে আমরা 3 জনে খুব হারিয়ে গিয়েছিলাম, স্ক্যাটার্ড হয়ে গিয়েছিলাম, কেউ কারোর যোগাযোগ রাখিনি, কেউ কারোর সাথে সম্পর্কে ছিলাম না। এই টেলিভিশন আমাকে, আমার এই চ্যানেল আমাকে আমার ছোটবেলার বন্ধুদেরকে ফিরিয়ে দিয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি সুমনা রায়। বলুন দিদি, কে খবর? হ্যাঁ, এই যে শুনছি তো 4টা থেকে আরম্ভ হয়েছে শুনছি, আমার তখন মনে পড়ে গেল আমাদের স্কুলের একটা ঘটনা। আমি তো আবৃত্তি করি, ছোটবেলা থেকে আবৃত্তি করি। এইবারে 15ই আগস্ট আবৃত্তি করব, মুখস্থ করে গেছি সুন্দর এই সুকান্ত ভট্টাচার্যের কবিতা। তা এখন যে আমাদের তো ছাদে হতো, কারণ ছাদে খোলা জায়গায় হতো, ছাদে গেছি এবং সবাই মিলে যখন একজন একজন করে কেউ গান গাইছে, আমি আবৃত্তি করব, এদিকে বৃষ্টি, মানে আরম্ভ হবে। আমি তো আরম্ভ করে দিয়েছি, কিন্তু মাঝপথে বৃষ্টিটা এমন ভাবে আরম্ভ হয়ে গেছে, আমার কবিতাটা স্টপ হয়ে গেছে। সবাই দিদিমণিরা বলছে শিগগিরই নিচে চলো, এক এক করে যাবো, সিঁড়ি দিয়ে নামবো। সব আমরা নেমে টেমে বাড়িতে মানে রেডি হয়েছি, নিচে নেমেছি। তখন বলছে যে কি করা যাবে, ফাংশনটা অর্ধেক হয়ে গেল। তখন আমাকে বলছে তুমি যাবে না। একজন দিদিমণি আমাকে বলছে ডেকে, এই সুমনাকে যেতে বারণ করো। তারপর আমার বন্ধুরা বলছে কি রে যাবি না? আমাকে ডাকছে, দাঁড়া কি বলবে আমি তো জানি না। হ্যাঁ, তখন 9-এ পড়ি। তখন বলছে যে তুমি হেডমিস্ট্রেসের ঘরে আসো। বড়দির ঘরে আমার তো একটু ভয়ও লেগে গেছে। আমি ভাবছি কি জানি বকা টাকা দেবে না কি ব্যাপার, বুঝতে পারছি না। তখন বলছে যে দাঁড়াও, এসো ভেতরে এসো। আমাকে তো ভেতরে নিয়ে গেছে। বলো এবারে পুরো প্রথম থেকে কবিতাটা পুরো বলো। অর্ধেক শুনেছি, পুরো বলতে হবে। আমি পুরো কবিতাটা মুখস্থ বললাম। উনি খুশি হলেন, হেডমিস্ট্রেস আমাদের খুব বললাম, বাহ খুব সুন্দর, তোমার কবিতাটা শুনে খুব ভালো লাগলো, তাই তোমাকে একটু আটকে রাখলাম, এবারে বাড়ি যাও। তো সেই কবিতাটা মাকে এসে বললাম, মা তুমি আমাকে শিখিয়ে দিয়েছো, আমি গিয়ে বলেছি। আমাকে জানো হাফ অবস্থায় আবার আমাকে দিদিমণির ঘরে নিয়ে গিয়ে 3-4 জন দিদিমণি বসেছিলেন, বললেন এবার বলো কবিতাটা শুনিয়ে তারপরে তুমি বাড়ি যাও। তাই মনে পড়লো যে এই স্মৃতিটা সত্যি আমার চিরকাল মনে যাচ্ছে। আরেকটা দিন এরকম ছিল, ওই যে সুকান্ত ভট্টাচার্যের ঐতিহাসিক। আচ্ছা, হ্যাঁ, আজ এসেছি তোমাদের ঘরে ঘরে পৃথিবীর পরোয়ানা নিয়ে, তোমরা কি দেবে আমাদের কৈফিয়ত। তখন তো ছোট ছিলাম, কবিতাটা পুরো ঝরঝরে মুখস্থ ছিল, এখন একটুখানি আটকে যায়। তবে আমি একটা কবিতা লিখি। আচ্ছা, আমি একটা কবিতা একটু শোনাতে পারি? হ্যাঁ শোনান। 2 সহস্রের ডালি, তুমি কলকাতা শহরের রানী, তুমি তিলোত্তমা, তুমি কল্লোলিনী। বছর বছর ধরে সেজেছ নব নব রূপে, দলে দলে আসে দেখার আনন্দে ভাসে। মিলেনিয়াম পার্ক গড়েছে সিএম দিয়ে,
নব অলংকারে সৌন্দর্যের ডালি দিয়েছে ভরে, অতীতের যত আবর্জনা করেছে নির্মূল, গাছে গাছে ভরে আছে নানা রং বেরঙের ফুল। গঙ্গার ধার বরাবর দিয়েছে শান বাঁধিয়ে, চক্র রেল চলেছে পাকা রাস্তার ধার ঘেঁষিয়ে, নদীর উপর দিয়ে ধেয়ে চলে তরি, কৃত্রিম আলোয় ফোয়ারায় হয়ে ওঠে স্বপন পুরী। মুক্তাঙ্গন থেকে ভেসে আসে গান, আবেশ লাগে মনে, মন চলে শূন্য পানি। এই কবিতাটা লিখেছিলাম। খুব ভালো দিদি, খুব ভালো থাকুন, আর এরকম সৃষ্টির সঙ্গেই থাকুন, দেখবেন কোনোদিন পুরনো হবেন না। নিজের কাছে তো নিজে অনেক সময় আমরা পুরনো হয়ে যাই, সেটা হবেন না। আপনি এক্ষুনি হয়তো আপনারা বলবেন কীভাবে নিজের কাছে নিজে পুরনো, দেখবেন অনেক সময় মনে হয় আর কি করবো, আর তো কিছু করার নেই, কী হবে আমার জীবন, এরকম অনেকের মনে হয়। আমাকে অনেকে বলেন কী আর হবে, ও বেঁচে থাকা হচ্ছে কি দিনগত পাপক্ষয়। তা কেন, প্রত্যেকটা দিনকে নিয়ে বাঁচা যায়। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, শুভ বিক্রম। হ্যাঁ, শ্যামাশ্রীদি বলুন। হ্যাঁ, তোমাকে এত সুন্দর লাগছে, আমাকে স্ক্রিনের মধ্যেই তোমাকে টেনে নিয়ে, তোমার কাছে টেনে নিয়ে গেল। কথা বলতে ইচ্ছে হলো, আমি খাওয়া ছেড়ে ভাতের থালা রেখে তোমার সঙ্গে কথা বলছি। এত বেলায় খাওয়া, এত বেলায় খাওয়া লাঞ্চ? আমি তো আমার ওই একটু টুক 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 করে করতে করতে সব কাজ ছেড়ে আমি শান্তিতে খাবো। হয়ে যায় এক এক জায়গায়, এত বৃষ্টি হচ্ছে না, জামা কাপড় নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বলুন। ওই জন্য যাই হোক, আর একলা থাকি তো খাবো করতে করতে। আর আজকে নিজের মনের মতন রান্নাও করলাম, সোমবার তো নিরামিষ আজকে। যাই হোক, ওইসব কারণে বেরিয়ে গেল। তোমাদের অনুষ্ঠানটা তো আমাকে মানে চুম্বকের মতন টানে। যাই হোক, তা আমার স্মৃতির এতে স্কুলে আছে। এমনিতে আমি খুবই শান্তশিষ্ট, জানো তো, কাউকে দু চার কথা বলতেও পারি না, আর কারোর কাছ থেকে শুনবো সেটাও আমার ইচ্ছে করে না। আমি সেই জন্যই কাউকে কিছু বলি না। তা বন্ধুর পাল্লায় পড়ে ক্লাস 7-এ পড়ি, তখন আমাদের সংস্কৃত ক্লাস চলছে। সংস্কৃতের যিনি টিচার ছিলেন তিনি একটু রাজভারী টাইপের, দেখলেই মানে ভয় করে। তা আমি আর আমার এক বন্ধু, মানে বর্তমানে সে আমার ছোট ননদ, আমরা দুজনে পাশাপাশি বসতাম। তো কি হলো, জল খাবি? হ্যাঁ, জল তেষ্টা পেয়েছে, দিদিকে জিজ্ঞেস করি। তা দিদিকে জিজ্ঞেস করতে দিদি বললো হ্যাঁ জল খাও। তা ও খেয়েছে না আমি খেয়েছি সেটা ঠিক মনে পড়ছে না, আর এত হাসিয়েছে। আর দিদি সামনে এসে পড়া ধরছিলেন, হ্যাঁ ঠিক পড়া ধরছিলেন। পুরো দিদির শরীরে আমাদের হাসির জল, মানে মুখের জল। মানে চিন্তা করতে পারবো না আমি কি এসে করেছি। যাই হোক, তিনি তো কিছু বলেননি, এমনি শুধু চোখ বড় বড় করে তাকালেন। এমনিতে খুবই আমি প্রিয় পাত্রী ছিলাম স্কুলে, এখনো সেটা জানতে পারি। স্কুলে খুবই ছিলাম, পড়াশোনাতেও ছিলাম, সব দিক দিয়েই। যাই হোক, তা দিদিমণি বললেন কেন তোমরা এরকম করবে, হাসবার সময় তোমাদের তো জল খেতে বলেছি, ঠিক আছে আর কোনোদিন করবে না। তা আমরা সরি বললাম। দিদি ক্ষমা করবেন, আমরা আর কোনোদিন এরকম হবে না, তোমাদের জল খেতে দিয়েছি, এটাই তোমাদের চেষ্টা পেয়েছে, এই আর কি। তাই আজকে তোমার সঙ্গে না বলে পারলাম না। খুব ভালো লাগলো এই স্মৃতিটা, খুব সুন্দর। মানে এরকমই গল্প শুনতে চাই। ওভারঅল গল্প শুনে হবেটা কি, যে এরকম স্মৃতি। তো আমার তখন মনে আছে ক্লাস 8-এ পড়ি, আমাদের একটা বিশাল বড় গ্রুপ ছিল, সেই গ্রুপটাকে নটোরিয়াস গ্রুপ বলতো ক্লাসে। কিন্তু আমাদের ওই গ্রুপটার রেজাল্ট ভীষণ ভালো করতো, টিচাররা কেউ কিছু বলতে পারতো না। মানে রেজাল্ট মানে 1 থেকে 10, মানে যারা ছিলাম 1 থেকে 10-এর মধ্যে, ক্লাসের সেরা 10টা মেয়ে যারা পড়াশোনায় সেরা 10, তারাই এই বদমাইশটা করতো। কি করতাম, আমাদের ক্লাসে নামটা বলছি না, জানি না সে টিভি দেখছে কি দেখছে না, তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, মানে তাদের সোনার ব্যবসা। তো সেই বাড়ির একটি মেয়ে, চন্দ টাইটেল, আমি এইটুকু বলি, তার চশমা আছে, হাই পাওয়ারের চশমা, খুব মোটা সোটা, নাদুস নুদুস, মানে ভালো মেয়ে হয় না। আর ওর টিফিন আসতো হচ্ছে, আমাদের স্কুলের সিস্টেম ছিল চুলের মধ্যে বিনুনি বাঁধতে হবে, বিনুনির নিচে সবুজ ফিতে, আর সপ্তাহে 2 দিন পিটি ক্লাস থাকতো, পিটি ড্রেস থাকতো সাদা, স্কার্ট সাদা জামা,
আর অন্যান্য দিন সবুজ স্কার্ট সাদা জামা, ব্যাচ মনিটরের ব্যাচ, তার সঙ্গে হাউসগুলো ভাগ ছিল। তো এই হাউস ভাগ ছিল, ব্যাটারি। তো এই হাউস ভাগ ছিল। এবার সেই হাউস ভাগের ক্ষেত্রে তার সেই যে হাউসের, সে ধরুন আমার কোনো সময় রেড হাউস হতো, কোনো সময় গ্রিন হাউস, রেজাল্টের উপরে হাউসটা ভাগ হতো। তো আমরা গ্রিন হাউসেই সবসময় থাকতাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবারে আমরা ওই রকম আর কি, আমরা তো দুষ্টু মেয়ে ছিলাম। এইবারে কি হলো, আমরা ওর টিফিন নিয়ে আসতো, খুব ভালো ভালো টিফিন, মানে ডিম সেদ্ধ, কলা, মানে আমাদের টিফিন কী ছিল, রুটি তরকারি, নইলে মাখন পাউরুটি, নইলে একটা কেক, একটা সন্দেশ, একটা ডিম সেদ্ধ। কিন্তু ওর টিফিনে থাকতো হচ্ছে ধরুন কচুরি, হিঙের কচুরি, আলুর দম, জিলিপি, মানে কেনা টিফিন হতো। আর আমাদের হচ্ছে বাড়িতে তৈরি করা টিফিন, যার ফলে একটা অসম্ভব একটা মানে লোভ থাকতো ওর টিফিনের উপরে, একটা অসম্ভব লোভ থাকতো ওর টিফিনে। তো সেই টিফিন আমরা চুরি করতাম। কি করতাম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই 3টে পিরিয়ড, মানে আমাদের 4th পিরিয়ডের পরে টিফিন হতো, তারপরে 5th, 6th, 7th, আরও 4টে পিরিয়ড, 8 পিরিয়ডে ছুটি হতো। তো প্রথম 4টে পিরিয়ডের পরে টিফিন হবে। তো ফার্স্ট আর সেকেন্ড পিরিয়ডের মধ্যে আমরা আমাদের খাবারটা শেষ করে ফেলতাম, আমরা যে কজন ছিলাম। তারপরে 3rd আর 4th পিরিয়ডে ক্লাস হতো যখন, আমরা ওর টিফিন বক্সটা চুরি করে খাবার খেয়ে নিতাম। তারপরে আপনারা বলবেন যে এত খারাপ ছিল, তো আমরা সত্যি খারাপ ছিলাম। কিন্তু তারপরে ওই যে ধরুন আমাদের সময় তো 50 পয়সা 25 পয়সার ভ্যালু ছিল। তো ওই আমাদের প্রত্যেকে হয়তো 50 পয়সা 25 পয়সা করে একটা জমানো হতো, ধরুন একসাথে সবাই মিলে দেখা গেল 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা হবে। তাই দিয়ে ঘুগনি মুগনি এসব কিনতাম, ঝালমুড়ি কিনতাম, কিনে ওকে খাওয়াতাম। ও তো কাঁদতো রীতিমতো, টিফিনটা শেষ করে ফেলেছে, ওকে খাইয়ে দিতাম, খালি পেটে রাখতাম না। তো এরকম এরকম করতে করতে একসময় ও নালিশ করলো, এবং ওর মা এসে ওর মা এসে টিচারের কাছে বললো। আমাদের যিনি অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস ছিলেন উমাদি খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু রেগে গেলে ভীষণ কঠিন, মানে রেগে গেলে চটাস করে মারতেন, স্কেল দিয়ে বেশ লাগতো, শাস্তি দিতেন, এরকম অনেক কিছু করতেন। তো উমাদি ডেকে পাঠালেন আমাকে আর আমার সঙ্গে আরও 3জনকে। আমরা 3জনই মূলত ফোকাস ছিলাম আর কি, সবাই বুঝতো জেরাই করেছে। ডেকে পাঠানোর পরে তো সে ভীষণভাবে বকাবকি হলো, তার মা তো আমাদেরকে অনেক কিছু বলল। আর আমরা কিচ্ছু না বলে খালি একবার মাথাটা এরকম নিচু করে একবার করে ওর দিকে তাকাচ্ছি, আর কারোর দিকে তাকাচ্ছি না, একবার ওর দিকে তাকাচ্ছি, একবার মাথা নিচু করছি। তো তখন ও বলেছিল উমাদিকে, দিদি কিচ্ছু করেনি ওরা খুব ভালো, ওরা আমাকে কিচ্ছু করে, ওরা আমাকে টিফিন খাইয়ে দেয়, আমার টিফিনটা ওরা খেয়ে নেয়, কিন্তু ওরা আমাকে খালি পেটে রাখে না, ওরা আমাকে খাবার খাইয়ে দেয়। ওর মা বলে, হ্যাঁ তুই ওই খাবারগুলো খাওয়াস, ওই সব ঘুগনি মুগনি খাওয়াই তোকে। বলে না, আমি ওগুলোই খাই। কেন ও পরে বলেছিল যে যদি আমি ওখানে না বলতাম তাহলে ওরা আমাকে পরে এসে খুব মারতো, মানে এতটাই দুষ্টুমি করেছিলাম। তারপরে তো আমার মাকে ডাকা হলো, আমার মা যেত না, আমার মণিমা, আমার সেজো কাকিমা গিয়েছিলেন, গিয়ে তো শুনে এসে বাড়িতে বললেন তোকে টিফিন দিই না আমরা, তুই কেন দিতে, সে মানে তারপরে তো বাড়িতে খুব বকাবকি হলো। কিন্তু এখন রিয়েলাইজ করি কাজটা অন্যায় করেছিলাম, কিন্তু তখন তো বুঝিনি, তখন তো করেছিলাম। নমস্কার, কে রয়েছেন? আমি ইন্দ্রাণী বসু। কোথা থেকে বলছেন? ভবানীপুর থেকে বলুন ইন্দ্রাণী। হ্যাঁ, আমি যে স্কুলে পড়তাম সেটা একটা মিশনারি স্কুল ছিল, তো সেখানে সিস্টাররা থাকতেন। তো একবার আমরা ক্লাস 8-এ তখন পড়ি, ইন্দ্রাণী ঘোষ না, ইন্দ্রাণী বসু। ইন্দ্রাণী বসু, হ্যাঁ, টাইটেলটা ভুল যাচ্ছে। হ্যাঁ, তো আমাদের একবার ব্যান্ডেল চার্চে ম্যারাথন হলো। তো আমার মারা বাড়িতে খুব ভীষণ কনজারভেটিভ ছিল, ছাড়ার খুব একটা ইচ্ছে ছিল না। আমাদের যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি বললেন যে না, যেতেই হবে, এখানে কম্পালসারি। তো ঠিক আছে, তুমি আমার মাকে বললেন কোনো চিন্তা করবেন না, আমি নিয়ে যাচ্ছি যখন সবাইকে ঠিকঠাক ঠিক থাকবে। একটু আওয়াজটা বাড়লে ভালো হয়। হ্যালো, হ্যাঁ বলুন এবার। হ্যাঁ, এবার ব্যান্ডেল চার্চে গিয়ে পৌঁছালাম, তখন আমাদের একটা রুম দেওয়া হলো, সেই রুমের মধ্যে সব ক্যাম্প খাট লাগানো আছে, এবং ভেতরে ব্যান্ডেল চার্চের ভেতরে আমরা ছিলাম। তো সেখানে এরকম সব বড় বড় রডের মধ্যে পর্দা টাঙানো ছিল, মানে পর্দাগুলো গুটানো ছিল এরকম। তো সব বন্ধুরা যে বন্ধুদের পাশে কাটছিল। তো আমার একটি বন্ধু বললো, এই তুই আমার পাশে আসবি, আমার পাশে শুবি, মানে আমরা 2 দিন 3 দিন থাকবো সেখানে। তো ঠিক আছে, এবারে কি হলো, সেই খাটটা ক্যাম্প খাটটা টানতে গিয়ে
ক্যাম্প খাটের যে স্ট্যান্ডটা থাকে না, স্ট্যান্ডটা কিভাবে গুটিয়ে গেছে, এবার যখন টেনে যখন দাঁড় করিয়েছে, সে আর কারোর খেয়াল নেই যে স্ট্যান্ডটা গুটিয়ে আছে। পড়বি তো পর আমার পায়ের ওপরে যথারীতি খুব জোরে লাগলো, এত লোহার খাট। আমার পাটা তো তখন খুব লাগলো, তারপরে দেখলাম প্রচন্ড ফুলে গেছে, মানে এতটাই ফুলে গেছে, যন্ত্রণা হচ্ছে যে আমি চোটেও গলাতে পারছি না। তো কি করবো, যাই হোক প্রিন্সিপালকে সব মেয়েরা খবর দিল যে ওর পায়ে এরকম ব্যথা হয়েছে। উনি তো ছুটে চলে এলেন, এসে ভীষণ ভালো ছিলেন আমাদের প্রিন্সিপাল। তো মাকে বলে গেছেন যে আপনার মেয়েকে দেখবো, কোনো অসুবিধা হবে না, এদিকে পা তো ফুলের রোল হয়ে গেছে। উনি কিছু না পেয়ে সেখানে কোনো রকমের ওষুধপত্র কিছু ছিল না। উনি কি করলেন, সেই ভিক্স ছিল ওনার পকেটে, সেই ভিক্স বার করে উনি আমার পায়ে মালিশ করছেন। আর আমার তখন এত অসুবিধা লাগছে যে একজন প্রিন্সিপাল আমার পায়ে হাত দিয়ে ভিক্স মালিশ করতে, আমি যত বলছি আপনি আমার পায়ে হাত দেবেন, উনি তো শুনছেন না। না, তোমার মাকে আমি বলে গেছি যে না, ও কিছু হবে না, আমি ঠিকঠাক নিয়ে আসবো। তো যাই হোক এইরকম ব্যাপার হলো। তারপরে হলো কি, ওই যে রডগুলো টাঙানো ছিল উপরে, যে পর্দাগুলো নেটের গোটানো ছিল, সবার মধ্যে একটা দুষ্টুমি বুদ্ধি চাপলো যে না, ওই পর্দাগুলো পেলে আমরা বেশ ঘর মতো হয়ে যাবে চারদিকে। সব পর্দাগুলোকে যেই টেনে নামালো, সঙ্গে বলটা ঝাঁক একেবারে ভেতর ছিল আসা, সে ভোগো করে সারা ঘরে বলটা ঘুরে বেড়াচ্ছে, আর বাপরে মারে করে সব স্টুডেন্টদের চিৎকার। তার মধ্যে কারোর একজনের পায়ে কামড়ালো, কারোর হাতে কামড়ালো, আমরা তো মুড়ি দিয়ে চাদর যাচ্ছিল দিয়ে মুড়ি দিয়ে চিৎকার। শেষকালের টিচাররা সব এসে বলে, কি করেছো তোমরা, এইখানে বাসা ছিল, তোমরা সব তুলে ফেলে, তো যাও তোমাদের সব ঘর থেকে বার করে দিয়ে অন্য একটা ঘরে নিয়ে গেল, সেই ঘরে আবার পরিষ্কার করে পড়ে। এই স্মৃতিগুলো এখন আমার যদিও বয়স জিজ্ঞাসা করা উচিত নয়, তবুও জানতে চাইছি এটা মানে মোটামুটি আপনার এখন কত বয়স, কত বছর আগে স্মৃতি? 60 বছর বয়স আমার। হ্যাঁ, আমার 60 বছর বয়স। তার মানে এটা আপনার কতদিন আগের স্মৃতি বলুন, আপনার মনের মধ্যে একদম জল করছে? হ্যাঁ, একদম অনেকদিন। আমি তখন ক্লাস 8-এ পড়ি। 8-এ পড়েন, মানে বহুদিন আগের ঘটনা। কিন্তু এইসব মজার স্মৃতিগুলো আর কি মনে আছে। অ্যাকচুয়ালি কি জানেন তো ইন্দ্রাণী, আমাদের ছেলেবেলায় না একটা স্কুল লাইফ ছিল, আমাদের শাসন ছিল। আমি একদম মানে দায়িত্ব নিয়ে কথাটা বলছি, মানে আমার সন্তান হচ্ছে মিলেনিয়াম, কারণ ওরা যে সময়টা জন্মেছে ওদেরকে মিলেনিয়াম বলা হচ্ছে। এখন তো আমরা জেনজিকে পাচ্ছি, ওরা হচ্ছে মিলেনিয়াম। তো আর আমার পরিবারে এখন একটা আলফা আছে, একজন হচ্ছে এখনকার আর কি আলফা যাকে বলে। এই তো আমাদের সময় তো এত ভাগটাগ আমরা বুঝতাম না। আমি তো খুঁজে বার করছিলাম যে আমরা তাহলে কোন সময়, প্রাগৈতিহাসিক যুগের আর কি, মানে অনেক রকমের নাম আছে। কিন্তু কি বলুন তো, এখন না আমি দেখছি যে ওদেরকে শাসন করতে গেলে ওরা মানে উল্টে কথা বলে। কদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একজন টিচারের জেল হয়েছে, কি না স্কুলের টিচার, তিনি শাসন করেছিলেন বলে বাবা মা গিয়ে এমনভাবে তাকে ফাঁসিয়ে দিয়েছেন, তিনি 6 মাস জেল কেটেছেন স্কুলের তিনি শাস্তি দেওয়ার জন্য। তো আমাদের টিচাররা তো কত শাস্তি দিয়েছেন, পেন্সিল আঙুলের মধ্যে ঢুকিয়ে এরম চাপ, হ্যাঁ, তারপরে ধরুন নখে যদি একটু নেল পালিশ, ধরুন ছুটির পরে, গরমের ছুটির পরে বা পুজোর ছুটির পরে স্কুলে গেছে, হয়তো একটু নেল পালিশ পরেছিলাম, নখের মধ্যে লেগে রয়েছে, নখের মধ্যে স্কেলের বাড়ি, মানে প্রচণ্ড ব্যথা পেতাম। তার জন্য না কোনোদিন বাড়িতে এসে বললে বরঞ্চ পরন্তু ওই নখের ব্যথাতে আরেকটু ব্যথা দিয়ে দিত মা বা ঠাকুমা, যে কেন দুষ্টুমি করেছো বা কেন পরিষ্কার করে যাওনি। তো এই ব্যাপারটা এখন একদম চলে গেছে। যাই হোক, আমি জানি আমি খুব প্রাউড ফিল করি যে আমাদের ছেলেবেলার স্মৃতিটা ভীষণ সুন্দর, মানে সোনার খাজানা আর কি, এগুলো যত্ন করে রাখা যেতে পারে। আজকে স্মৃতির খোঁজে এখানে এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামী দিনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।